আজকে আমাদের নার্ভাস সিস্টেমের প্রথম লেকচার এবং লেকচারের শুরুতে আমরা কিছু ডেফিনিশন নিয়ে আগে আলোচনা করব। Then what is meningitis? Meningitis is an inflammatory process of the leptomeninges and CSF within the subarachnoid space, and it is usually caused by an infection. তাহলে মেনিনজাইটিসের ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটি হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য leptomeninges and CSF. Then হোয়াট ইজ লেপ্টোমেনিঞ্জাস? লেপ্টোমেনিঞ্জাস হচ্ছে অ্যারাকনয়েড মিটার এবং পায়ামিটার। তাহলে অ্যারাকনয়েড মিটার এবং পায়ামিটার ইনফ্লামেশন হয়, মেনিনজাইটিসের সাথে সাথে সিএসএফেরও ইনফ্লামেশন হয়ে থাকে। এবং এখানে আমরা আরেকটি জিনিস জানলাম, সেটি হলো যে ইট ইজ ইউজুয়ালি কজ বাই অ্যান ইনফেকশন। তাহলে প্রশ্ন আসে যে ইনফেকশন ছাড়াও কি মেনিনজাইটিস হতে পারে কিনা? হ্যাঁ, ইনফেকশন ছাড়াও কিন্তু মেনিনজাইটিস হতে পারে। যেমন আমরা এখানে একটি ক্লাসিফিকেশন দেখাচ্ছি যে মেনিনজাইটিস সেটা সাধারণত কীতে হয়? ডিউ টু ইনফেকশন অ্যান্ড ডিউ টু কেমিক্যাল মেনিনজাইটিস। অর্থাৎ মেনিনজাইটিস যদি নন ইনফেকশিয়াস কোনো সাবস্ট্যান্স যে সাবআরাকনয়েড স্পেসে যে ইরিটেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল মেনিনজাইটিস হতে পারে। এবং ইনফেকশনের কারণে আর কি কি মেনিনজাইটিস হতে পারে? সেটা হচ্ছে, এটা ইনফেকশন হতে পারে, এটা ব্যাকটেরিয়াল কারণে, এটা হতে পারে ভাইরাসের কারণে। সো ব্যাকটেরিয়ার কারণে সাধারণত অ্যাকিউট হয়, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এবং যদি ভাইরাসের কারণে হয়, সেটা অ্যাকিউট হতে পারে, সাব অ্যাকিউট হতে পারে, সাব অ্যাকিউট আর ক্রনিক হতে পারে। আরেকটা ইনফেকশনের কারণে হয়, সেটা হচ্ছে ক্রনিক মেনিনজাইটিস। এবং ক্রনিক মেনিনজাইটিসও ব্যাকটেরিয়া দেওয়া হয়, বাট পার্টিকুলার কিছু ব্যাকটেরিয়া দেওয়া হয়। যেমন একটা হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে, অথবা স্পাইরোকিট দেওয়া হতে পারে। যেমন হতে পারে সিফিলিসের কারণে, বোরেলিয়ার কারণে মেনিনজাইটিস হতে পারে। আরেকটা ক্রনিক মেনিনজাইটিস হয়, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এবং ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে খুব যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেমন হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হতে পারে, এবং ক্রিপ্টোকক্কাস। যেমন এবং ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকক্কাস এই দুটোই কিন্তু অপরচুনিস্টিক ইনফেকশন করে থাকে। তাহলে একটা কোশ্চেন আসে যে ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকক্কাস অপরচুনিস্টিক ফাঙ্গাস, এগুলো এছাড়া কি অন্যান্য ফাঙ্গাস দিয়ে হয়? হ্যাঁ, হয়। আমার যে সকল ডাইমরফিক ফাঙ্গাস আছে, সেই ডাইমরফিক ফাঙ্গাস দিয়েও কিন্তু মেনিনজাইটিস হয়ে থাকে। এখন আসেন যে মেনিনজাইটিসের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো এনকেফালাইটিস। তাহলে হোয়াট ইজ এনকেফালাইটিস? এনকেফালাইটিস হচ্ছে ইট ইজ অ্যান ইনফেকশন অফ দ্য ব্রেইন প্যারেনকাইমা প্রিডমিনেন্টলি কজড বাই ভাইরাসেস। তাহলে এনকেফালাইটিস হলে আমরা যেটা চিন্তা করি যে মূলত এটি ভাইরাস দিয়ে হচ্ছে। তবে ভাইরাস ছাড়া কি অন্য কিছু দিয়ে এনকেফালাইটিস হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটা আমরা পরে আলোচনায় আসবো। দেন এনকেফালাইটিসের সাথে সাথে আমাদের আরও একটি টার্ম জানতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে মেনিঙ্গো এনকেফালাইটিস অ্যান্ড হচ্ছে মেনিঙ্গো মাইলাইটিস। তাহলে হোয়াট ইজ মেনিঙ্গো এনকেফালাইটিস? দ্যাট ইজ ব্রেন প্যারেনকাইমা ইনফ্ল্যাম, পাশাপাশি যদি মেনিনজেসও ইনফ্ল্যামড হয়, তাহলে তাকে বলা হয় মেনিঙ্গো এনকেফালাইটিস। আর হোয়াট ইজ মেনিঙ্গো মাইলাইটিস? মেনিঙ্গো মাইলাইটিস যদি মেনিনজেস এবং স্পাইনাল কর্ড দুটো ইনভলভ হয়, তাহলে তাকে বলা হয় মেনিঙ্গো মাইলাইটিস। দেন আরেকটি টার্ম আসবে আমাদের, সেটি হচ্ছে এনকেফালোপ্যাথি। তাহলে হোয়াট ইজ এনকেফালোপ্যাথি? এনকেফালোপ্যাথি হচ্ছে ইট ইজ দ্য অল্টার্ড ব্রেইন ফাংশন ইন অ্যাবসেন্স অফ ইনফ্লামেশন। দিস অ্যাবসেন্স অফ ইনফ্লামেশন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা পেশেন্ট এনকেফালাইটিসে আছে না এনকেফালোপ্যাথিতে আছে, সেইটা আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ ইনফ্লামেশন দিয়ে। ওকে, এখন আমরা জানব যে এনকেফালাইটিস এবং এনকেফালোপ্যাথিতে কি থাকে এবং কি থাকে না। সাধারণত ইন জেনারেল পেশেন্টস উইথ এনকেফালোপ্যাথি, যাদের এনকেফালোপ্যাথি থাকে, তাহলে আমরা আগে বলেছি যে এনকেফালোপ্যাথিক পেশেন্টের অ্যাবসেন্স অফ ইনফ্লামেশন, কোনো ইনফ্লামেশন থাকে না। তাহলে ইনফ্লামেশনের সবচেয়ে বড় একটা সাইন কি? ফিভার, জ্বর। তাহলে এনকেফালোপ্যাথিক পেশেন্টের সাধারণত ডু নট হ্যাভ ফিভার, এবং এনকেফালোপ্যাথির পেশেন্টের সাধারণত হেডেকও থাকে না, ফিভার থাকে না, সিজার থাকে না, ফোকাল কোনো নিউরোলজিক্যাল সাইন থাকে না। ইভেন আপনি যদি তার ব্লাড অথবা স্পাইনাল ফ্লুইডস স্টাডি করেন, এনকেফালোপ্যাথি পেশেন্টে দেখা যাবে যে এগুলোও নর্মাল রেঞ্জের মধ্যে আছে। বাট যদি সেই পেশেন্টটি এনকেফালাইটিসের পেশেন্ট হয়, তাহলে তার কিন্তু এই সকল পেশেন্টের
ফিভার থাকবে, হেডেক থাকবে, সিজার থাকতে পারে, ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকতে পারে, এবং আপনি যদি ব্লাড এবং স্পাইনাল ফ্লুইড অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন যে ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, কিন্তু এনকেফালোপ্যাথিক পেশেন্টের সেসব কিছুই থাকবে না। তাহলে এনকেফালোপ্যাথিক পেশেন্টে কী কী থাকে? তাহলে কমন ম্যানিফেস্টেশন অফ এনকেফালোপ্যাথি ইনক্লুড পেশেন্ট সাধারণত কনফিউজ থাকে, পেশেন্টের কোনো জ্বর থাকে না, সাইন অফ ইনফ্লামেশন থাকে না, বাট পেশেন্ট কী থাকে? কনফিউজ থাকে, পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ থাকে, পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকে, পেশেন্টের অ্যাফাসিয়া, ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া থাকে। এখন আসেন আরেকটি টার্ম, সেটি হচ্ছে হোয়াট ইজ অলিগোগোনাল ব্যান্ড? অলিগোগোনাল ব্যান্ড হচ্ছে ইট ইজ অ্যান অ্যাবনর্মাল ইমিউন রিয়াকশন এগেনস্ট মাইলিন, অর্থাৎ যে মাইলিন যে শীত থাকে তার এগেনস্টে যদি একটা ইমিউন রিয়াকশন হয়, দ্যাট ইজ কল্ড অলিগোগোনাল ব্যান্ড। তাহলে এবার আসেন যে একটা পেশেন্টের মেনিনজাইটিস হলো বা এনকেফালাইটিস বা এনকেফালোপ্যাথি যেটাই আমরা সাসপেক্ট করি না কেন, আমাদের প্রথম একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন আসে, আমাদের সিএসএফ স্টাডি করতে হয়। তাহলে সিএসএফ স্টাডি করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হয় যে কোন কোন কন্ডিশনে আমরা সিএসএফ স্টাডি করবো না, লাম্বার পাংচার করবো না। যদি পেশেন্টের দেয়ার ইজ এ সাইন অফ ইনক্রিজড ইন্টারক্রানিয়াল প্রেশার, যেমন পেশেন্টের যদি প্যাপিলোইডিমা থাকে অথবা কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, তাহলে আমরা সেই পেশেন্টের লাম্বার পাংচার করবো না, কারণ সেই পেশেন্টের ব্রেইন স্টেম হার্নিয়েশন হয়ে ব্রেন ডেথ হতে পারে। এবং সবচেয়ে আইডিয়াল হবে যদি এই পেশেন্টের আমরা একটা সিটি স্ক্যান করে নিই, তাহলে সিটি স্ক্যান করে আমরা দেখব পেশেন্টের কোনো ব্রেইন অ্যাবসেস বা কোনো ম্যাসলেশন বা ক্যান্সার কিছু আছে কিনা। দেন আমরা কিসে চলে যাই? আমরা চলে যাই সিএসএফ স্টাডিতে। এবং সিএসএফ স্টাডির ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হয় যে নর্মাল সিএসএফ এর ক্রাইটেরিয়া কী থাকে, যে নর্মাল একটি সিএসএফ এর প্রেশার কেমন থাকে। সাধারণত 50 থেকে 250 মিলিমিটার ওয়াটার থাকে, এটা হচ্ছে তার নর্মাল প্রেশার। এবং এর কালারটা কেমন থাকে? এর কালারটা থেকে ক্লিয়ার কালার থাকে। এবং এর যদি সেল কাউন্ট দেখেন, আপনি সেল কাউন্ট যদি রেড ব্লাড সেল কাউন্ট দেখেন, তাহলে এটা কত পাবেন? ওকে, তাহলে রেড সেল কাউন্ট এবং হোয়াইট সেল যদি কাউন্ট দেখেন, তাহলে আপনি দেখবেন যে রেড সেল কাউন্ট কত বলা আছে? নর্মালি 0 to 4 ইন্টু 10⁶ সেল পার লিটার। তাহলে পার লিটার সিএসএফ এ রেড সেল কাউন্ট নর্মালি 0 to 4 থাকে, এবং হোয়াইট সেল কাউন্ট থাকে পার লিটারে 0 to 4 ইন্টু 10⁶ পার লিটারে থাকে। এখন এটি পার লিটার আপনি যে ল্যাবে দিবেন সেটি পার লিটার হিসাব করেও দিতে পারে, অথবা এরা কি করতে পারে পার মাইক্রোলিটারেও হিসাব করতে পারে। অর্থাৎ আপনি যদি পার মাইক্রোলিটারে হিসাব করেন, তাহলে আপনি পাবেন কি যে নর্মাল যে হোয়াইট ব্লাড সেল থাকে সেটি থাকে কত? 0 to 5, 0 to 5। অর্থাৎ আপনি এখানে 10⁶ দিয়ে যদি ভাগ দেন, 10⁶ দিয়ে যদি ভাগ দেন, তাহলে পার মাইক্রোলিটারে চলে আসবে সেলের সংখ্যা। তাহলে পার মাইক্রোলিটারে যে সেল সংখ্যা আসতেছে, তাহলে 10⁶ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সেটা কত হবে? 0 to 4 সেলস পার মাইক্রোলিটারে ব্লাড। এবং রেড ব্লাড সেলকে 0 to 4 সেলস পার মাইক্রোলিটার অফ ব্লাড। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটি হলো যে নর্মাল যে সেল কাউন্ট আমরা পাই সেটা ইউজুয়ালি থাকে লিম্ফোসাইট। নর্মাল সেলটা কি? ইউজুয়ালি লিম্ফোসাইট, 0 to 5 লিম্ফোসাইট। এখানে কোনো নিউট্রোফিল পাওয়া যায় না, নর্মালি 0। নিউট্রোফিলের সংখ্যা কত? 0। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসেন যে আমরা যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, আচ্ছা তার আগে আমরা আরেকটু জিনিস দেখে আসি যে আমাদের কিছু বায়োকেমিস্ট্রি করতে দিয়ে সিএসএফ একটা দেখি আমরা কি গ্লুকোজ লেভেল, আর একটা দেখি কি প্রোটিন লেভেল। তাহলে গ্লুকোজ লেভেলটা কত থাকে? নর্মালি গ্লুকোজ লেভেলটা থাকে ব্লাড লেভেলে, যেগুলো ওই পেশেন্টের যদি একটা সেম টাইম ব্লাড থেকেও ব্লাড গ্লুকোজ অ্যানালাইসিস করি এবং সিএসএফও যদি সিএসএফ যদি গ্লুকোজটা অ্যানালাইসিস করি, তাহলে সিএসএফ গ্লুকোজটা হবে ব্লাড লেভেলে 50 to 60% অথবা তার বেশি, 50 to 60% অথবা তার বেশি।
অর্থাৎ আমরা কি বললাম 50-60% অথবা তার বেশি থাকবে হচ্ছে সিএসএফ এর গ্লুকোজ, ব্লাডের গ্লুকোজের তুলনায় এটা থাকে নর্মালি। অর্থাৎ সেটাকে কীভাবে হিসাব করতে হয়, অর্থাৎ গ্লুকোজটাকে হিসাব করতে হয় আপনি যখন সিএসএফটা পেশেন্টে নেবেন সাথে সাথে পেশেন্টের ব্লাডও নেবেন গ্লুকোজ অ্যানালাইসিস করার জন্য। তাহলে সিএসএফ এর গ্লুকোজ ডিভাইডেড বাই ব্লাডের গ্লুকোজ, এবং এটা যদি করেন তাহলে 50-60%, সেটা মানে হচ্ছে 0.5 অথবা 0.6, তাহলে ব্লাড গ্লুকোজ হবে 0.5 অথবা 0.6 এর বেশি নর্মালি। আচ্ছা, এরপরে আসেন যে প্রোটিনটা কেমন হবে, প্রোটিনটা হবে লেস দ্যান 0.45 গ্রাম পার লিটার। তাহলে প্রোটিনটা কেমন হবে, লেস দ্যান 0.45 গ্রাম পার লিটার। ক্ষেত্রে আপনার ল্যাবটা দুইভাবে একটা রিপোর্ট দিতে পারে, একটা মিলিগ্রাম পার 100 সিসি দিতে পারে। যদি সেটা হয় তাহলে এটা নর্মালি হবে কি লেস দ্যান 40 মিলিগ্রাম পার 100 সিসি, অথবা আপনার লিটারে হিসাব দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে যদি লিটারে আসে তাহলে লেস দ্যান 0.45 গ্রাম পার লিটার। তাহলে এই হিসাবটা কিভাবে আসে একটু দেখি আমরা। অর্থাৎ প্রোটিনের ক্ষেত্রে আমরা দুইটা হিসাব পাচ্ছি, একটা হচ্ছে লেস দ্যান 0.45 গ্রাম পার লিটার অথবা লেস দ্যান 45 মিলিগ্রাম পার 100 সিসি। এখন আমরা একটা ইকুয়েশন জানি, সেটি হলো 1 লিটার সমান সমান 1000 ml অথবা 1000 সিসি। এখন এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 0.45 গ্রামকে আমরা যদি মিলিগ্রামে হিসাব করি 1000 মিলিগ্রাম, আর লিটার সমান সমান 1000 সিসি। এবং এখানে যদি দশমিকটা যদি উঠাই দিই তাহলে এর আগে দুইটা সংখ্যার আগে একটা দশমিক চলে আসবে এবং একটা শূন্য কেটে যাবে, তাহলে চলে আসবে কি 45 মিলিগ্রাম পার 100 সিসি। বায়োকেমিস্ট্রি যদি আমরা দেখি তাহলে বায়োকেমিস্ট্রিতে আমাদের প্রোটিন এবং গ্লুকোজের দুইটা হিসাব রয়েছে, এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এবং সাব অ্যাকিউট বা ক্রনিক মেনিনজাইটিস, এবং সাব অ্যাকিউট বা ক্রনিকের মধ্যে কি আছে, টিবি অথবা ফাঙ্গাস। সো আমাদের ডেভিডসনের যেটাতে আছে টিউবারকুলার মেনিনজাইটিস, তাহলে টিউবারকুলার মেনিনজাইটিস কি হতে পারে, সাব অ্যাকিউট বা ক্রনিক হতে পারে। এর সাথে আবার কি আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশনও আসতে পারে। সাব অ্যাকিউট অথবা ফাঙ্গাল ইনফেকশনও টিউবারকুলার মেনিনজাইটিসের যে ফিচার পাওয়া যাবে সেগুলাই পাবো আমরা। তাহলে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এবং সাব অ্যাকিউট ক্রনিক বা টিউবারকুলার মেনিনজাইটিস বা ফাঙ্গাল মেনিনজাইটিসে আপনার প্রোটিন কাউন্ট হয় অনেক বেশি। প্রোটিন কাউন্টটা কেমন থাকে, সাধারণত গ্রেটার দ্যান 100 মিলিগ্রাম পার 100 সিসি, পার 100 সিসি। বোথ অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিস বা ফাঙ্গাল মেনিনজাইটিসে তাহলে প্রোটিন কাউন্ট অনেক বেশি থাকে। সাধারণত আমরা জানি যে প্রোটিন কাউন্ট বেশি হলে আমরা সাধারণত চিন্তা করি যে এটা টিবি কিনা, এবং প্রোটিন কাউন্ট বেশি হয় সাথে সাথে কি হয়, গ্লুকোজ কাউন্ট দেখেন তার যে নর্মাল যেটা থাকার কথা যে 50-60% অফ দ্য ব্লাড লেভেল গ্লুকোজ থাকার কথা, তার থেকেও কম থাকে, লেস দ্যান 50 or 60% থাকে। অর্থাৎ অ্যাকিউট ব্যাকটেরিয়াল এবং সাবঅ্যাকিউট ক্রনিক ও টিউবারকুলার মেনিনজাইটিস আর ফাঙ্গাল মেনিনজাইটিসের প্রোটিন কাউন্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, সাধারণত 100-এর বেশি মিলিগ্রাম পার 100 সিসি, এবং গ্লুকোজের কাউন্ট নর্মাল থেকে কম থাকে। এবং আপনি যদি ডেভিডসনও দেখেন সে একই কথা বলবে যে এই যে টিউবারকুলার মেনিনজাইটিস যেটা হচ্ছে ক্রনিক বা সাবঅ্যাকিউট ফাঙ্গাল মেনিনজাইটিস, আর হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এটা যদি আপনি দেখেন যে প্রোটিন কাউন্ট ইনক্রিজড এবং টিউবারকুলার মেনিনজাইটিসের প্রোটিন কাউন্ট ইনক্রিজড। কত ইনক্রিজড, এটা সাধারণত হয় গ্রেটার দ্যান 100 মিলিগ্রাম পার 100 সিসি এটা হয়, এবং গ্লুকোজ কাউন্ট কম থাকে, নর্মাল তো দুটোতে কম থাকে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করবে কীভাবে যে এটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল না সাব অ্যাকিউট অর ক্রনিক। সেক্ষেত্রে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কি, সেল কাউন্ট দেখে। আমাদের সেল কাউন্ট, তাহলে নর্মালি যে সেল থাকে সেখানে কোনো নিউট্রোফিল থাকে না, শুধুমাত্র লিম্ফোসাইট থাকে। তাহলে এখানে সেল কাউন্ট খুব অ্যাকিউট, এবং সেটা নর্মাল সেল কাউন্ট 0 to 5 লিম্ফোসাইট। এবং দুটোর ক্ষেত্রে দেখেন সেল কাউন্ট বেড়ে যাচ্ছে। অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে 200 থেকে 5000, বা সাব অ্যাকিউটে 25 থেকে 500। বাট এখানে প্রিডমিনেন্টলি কী থাকতেছে, 90%-এর বেশি থাকতেছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে নিউট্রোফিল, যেখানে নর্মালি নিউট্রোফিল থাকারই কথা না,
সেখানে যত সেল বাড়তেছে কিন্তু তার বেশি থাকতেছে কি নিউট্রোফিল। কিন্তু সাবঅ্যাকিউটের ক্ষেত্রে অর্থাৎ টিউবারকুলার মেনিনজাইটিস ফাঙ্গাসের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো নিউট্রোফিল নাই, অল আর লিম্ফোসাইট। ভাইরাল মেনিনজাইটিসে তাহলে কি হয়? ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা যদি প্রথমে প্রোটিনটা দেখি, যে প্রোটিন এটা নর্মালও থাকতে পারে, এটা ইনক্রিজড হতে পারে, নর্মালও থাকতে পারে, ইনক্রিজড হতে পারে, কিন্তু গ্লুকোজ কি নর্মাল। অর্থাৎ ভাইরালের ক্ষেত্রে যদি দেখি যে প্রোটিন কাউন্ট কি স্লাইট ইনক্রিজ, ডেভিডসনে বলছে নর্মালও থাকতে পারে বা বাড়তেও পারে, সেটা কি স্লাইটলি বাড়বে, কিন্তু সেটা কখনো এই 100-র কাছাকাছি কখনোই যাবে না। আর গ্লুকোজ লেভেলটা কি থাকবে নর্মাল থাকবে। পার্থক্য হবে কিসে? সেল কাউন্টে। সেই সেল কাউন্ট 100 to 700 লিম্ফোসাইট থাকবে। অর্থাৎ সাবঅ্যাকিউটিও লিম্ফোসাইট থাকবে, কোনো পলিমর্ফ নাই। কিন্তু সাবঅ্যাকিউটির সাথে ভাইরালটা কীভাবে পার্থক্য হবে? যে সাবঅ্যাকিউটি যদি হয় বা ক্রনিক হয় বা টিউবারকুলার মেনিনজাইটিস ফাঙ্গাস হয়, লিম্ফোসাইটের পাশাপাশি প্রোটিন কাউন্ট অনেক বেশি, গ্লুকোজ কাউন্ট কম। বাট ভাইরাসের ক্ষেত্রে প্রোটিন কাউন্ট স্লাইটলি বেশি, 100 কাছাকাছি যায় না, 100 মিলিগ্রাম পার 100 সিসি, আর গ্লুকোজ কাউন্টটা সেখানে। আচ্ছা, এবার আসেন যদি সাবঅ্যাকুইনাল হিমোরেজ হয়, তাহলে সাবঅ্যাকুইনাল হিমোরেজ যদি হয় তাহলে সেটা একটি জিনিস পাবো যে আমার যে প্রেশারটা বাড়বে, অনেক ইনক্রিজড হবে। হ্যাঁ, প্রেশারটা বাড়বে, ইনক্রিজড, এবং কালারটা কি হবে? কালারটা হবে ব্লাড স্টেইনড অথবা জ্যান্থোক্রোমিক, ব্লাড স্টেইন বা তাহলে সাবঅ্যাকুইনাল হিমোরেজের ক্ষেত্রে যদি আমরা কালারটা দেখি, এটা দেখবো আমরা ব্লাড স্টেইন অথবা জ্যান্থোক্রোমিক। তাহলে ব্লাড স্টেইন দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে যে ইনিশিয়ালি আপনি যখন স্পাইনাল মিডিল দিয়ে আপনি প্যারাস করছেন, সেখানে ট্রমার কারণে আসতে পারে, একটা সাবঅ্যাকুইনাল হিমোরেজের কারণে আসতে পারে। ট্রমার যদি কারণ হয় তাহলে ইনিশিয়ালি ব্লাড আসবে, পরে আর আসবে না। কিন্তু সাবঅ্যাকুইনাল হিমোরেজের ক্ষেত্রে থ্রু আউট দ্য কোর্স, আপনি যতক্ষণ ধরে আপনি সিএসএফটা নেবেন, পুরো সিএসএফ জুড়েই ব্লাডটা থাকবে। এবং সিএসএফের আমরা স্টাডি একটা ন্যাকেটাইতে করি, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউজড করে দেখা হয়। ন্যাকেটাই এবং সেন্ট্রিফিউজড করে দেখা হয়, এবং দেখা যাবে যে সেন্ট্রিফিউজ করলে যে সুপারনেটের যে ফ্লুইডটা থাকে সেটা ইয়েলো কালার হয়ে গেছে, যার কারণে জ্যান্থো মানে ইয়েলো। অথবা আপনি যদি সিএসএফটা অনেকক্ষণ রেখে দেন তাহলে উপরের দিকে একটা ইয়েলো কালার পড়ে। এটা কেন কালারটা পড়ে? যেহেতু ওখানে রেড ব্লাড সেল আছে, রেড ব্লাড সেলগুলো ভেঙে যেয়ে ওখানে যে বিলিরুবিনগুলো চলে আসে, যার কারণে ওটা ইয়েলো কালার হয়। আর সাবঅ্যাকুইনাল হিমোরেজ সাধারণত কেন হয়? সাবঅ্যাকুইনাল হিমোরেজ সাধারণত হয় যে এটি মূলত হয় যে রাপচার অফ সেকুলার আর বেরি অ্যানিউরিজম ইন দ্য সেরিব্রাল আর্টারি। সাবঅ্যাকুইনাল হিমোরেজের একটা নতুন কজ কি? রাপচার অফ সেকুলার অ্যানিউরিজম অর বেরি অ্যানিউরিজম, secular or berry aneurysm in the cerebral artery. তাহলে what is secular aneurysm or berry aneurysm? আচ্ছা, এই secular বা berry aneurysmটা কি? এটা হচ্ছে it is an unruptured which is a thin wall outpouching usually at an arterial branch point along the circle of Wills. এই ছবিটা দেখেন, the circle of Wills এর যেখানে যেখানে ব্রাঞ্চিং হয়েছে সেখানে একটা আউটপাউচিং হয়েছে, এবং এই আউটপাউচিংটাকে এরা খুবই থিন ওয়াল। এটা দেখেন মিডিল সেরিব্রাল আর্টারি, মিডিল সেরিব্রাল আর্টারি থেকে চলে আছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে আসছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এখানে যে ব্রাঞ্চটা হলো সেখান থেকে আমার একটি সেকুলার অ্যানিউরিজম বা বেরি অ্যানিউরিজম ডেভেলপ করেছে। আবার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সেখান থেকে আসতেছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এই যে ব্রাঞ্চিং পয়েন্ট সেখান থেকে আর একটা সেকুলার অ্যানিউরিজম ডেভেলপ করেছে। আবার দেখেন বেসিলার আর্টারি থেকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আসছে, এই ব্রাঞ্চিং পয়েন্ট থেকে এখানে আর একটা সেকুলার অ্যানিউরিজম বা বেরি অ্যানিউরিজম তৈরি হয়েছে। তাহলে বেরি অ্যানিউরিজম সবচেয়ে বেশি তৈরি হলো কোথায়? 40% হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির যে ব্রাঞ্চিং পয়েন্ট সেখান থেকে আসে। তাহলে কালার থেকে আমরা সেটা সাবঅ্যাকুইনাল হিমোরেজটা আমরা আইডেন্টিফাই করতে পারি। কালারে আমার যদি এটাতে যদি ক্লাউডি থাকে তাহলে আমরা এটা চিন্তা করি যে এটা অ্যাকিউট পেট্রোল মেনিনজাইটিস অথবা এটা হচ্ছে টিউবারকুলাস মেনিনজাইটিস। ক্লাউডি থাকলে দুইটা জিনিস, অ্যাকিউট পেট্রোল মেনিনজাইটিস অথবা টিউবারকুলার মেনিনজাইটিস। তবে টিউবারকুলার মেনিনজাইটিসে ক্লাউডি ছাড়া ক্লিয়ারও থাকতে পারে। ভাইরাল মেনিনজাইটিসে ক্লিয়ার থাকবে, মাল্টিপল স্ক্লেরোসিসে
ক্লিয়ার থাকবে। একটা প্রেশারটা যে ব্যাপার, যে 50 to 250 মিলিমিটার অফ ওয়াটার, এটা শুধুমাত্র সাব অ্যারাকনয়েড হেমোরেজে বাড়ে, আর বাকি যেগুলো আছে সেগুলোতে এটা নর্মাল থাকে। তবে নর্মালের মধ্যে অ্যাকুইট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিসে নর্মাল থাকে, বাট সেখানেও বাড়তে পারে। আচ্ছা, রেড ব্লাড সেল কাউন্ট শুধুমাত্র সাবঅ্যারাকনয়েড হেমোরেজেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। আর যদি আপনি মাইক্রোবায়োলজিতে আসেন, মাইক্রোবায়োলজি সাধারণত সিএসএফটা স্টেরাইল, কিন্তু এখানে আপনি অর্গানিজম পেতে পারেন অ্যাকুইট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে, সেটা যদি আপনি কালচার করেন সেখানে অর্গানিজম পেতে পারেন। টিবির ক্ষেত্রে আপনি যদি জিমনেলসন অথবা অরামিন স্টেইন করেন তাহলে টিউবারকুলোসিস সেখানে আপনি পেতে পারেন, অথবা আপনি কালচার করে পেতে পারেন। মাল্টিপল স্টেট ক্ষেত্রে এটা স্টেরাইল। আরেকটা জিনিস, ভাইরাল মেনিনজাইটিসকে বলা হয় অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। ওয়াই ইজ অ্যাসেপ্টিক মেনিনজাইটিস? কারণ হচ্ছে আমরা যখন মাইক্রোবায়োলজি কালচার করি, ব্যাকটেরিয়াল কালচার করি, সেখানে এখানে কোনো গ্রোথ পাওয়া যায় না, ব্যাকটেরিয়াল কোনো গ্রোথ পাওয়া যায় না, যার কারণে এটাকে বলা হয় অ্যাসেপ্টিক মেনিনজাইটিস।